শাফিউর রহমান ফারাবী। কে এই ফারাবী? কিছুদিন যাবৎ অনলাইনে পুনরায় এই ফারাবীকে নিয়ে চর্চা। ফারাবী এ করবে, সে করবে, সে জেল জুলুমের শিকার হয়েছে, তার জন্য টাকা চাই, তার চিকিৎসার জন্য টাকা চাই, তার বিভিন্ন কারণে টাকা চাই, বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের টাকা নিচ্ছে। এটা নিয়ে সে আলোচনায় হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবী তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়, কাজী নজরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়। সবকিছু মিলিয়ে এই শাফিউর রহমান ফারাবী বর্তমানে একটু আলোচনায় রয়েছে এবং সেরই সূত্রে আমি ভাবছিলাম যে তাকে নিয়ে একটা ভিডিও বানাই, এবং বানাতে গিয়ে যে তথ্যগুলো আমি পেলাম এর সম্পর্কে পুরো ব্যাপারটা চমকে ওঠার মতো। কে ছিল ফারাবী, অতীতে তার কর্মকাণ্ড কি, তার জীবনের অপকর্মের যে অন্ধকার অধ্যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ফারাবী সম্পর্কে জানতে পুরো ভিডিওটা দেখেন, আপনিও চমকে উঠবেন। আপনাদের মনে থাকবার কথা যে 2015 সালের 26শে ফেব্রুয়ারি অমর একুশে বই মেলার প্রাঙ্গণে, মানে বইমেলা থেকে ফিরবার পথে লেখক অভিজিৎ রায় এবং তার স্ত্রীর উপরে জঙ্গি হামলা হয়। সেই জঙ্গি হামলায় লেখক অভিজিৎ রায় মারা যান এবং সেই হত্যাকাণ্ডের মামলা ফাইনালি এসে 2021 সালের 16 ফেব্রুয়ারি ঢাকা সন্ত্রাস বিরোধী আদালত সেই মামলা যে ট্রাইব্যুনাল যে রায় দেয়, সেই রায়ে 5 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং একজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে। তো সেই যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল সেই হচ্ছে শাফিউর রহমান ফারাবী। যে ফারাবীকে বারবার বাংলাদেশে প্রত্যেকটা ব্লগার হত্যার পেছনে দায়ী করা হয়েছে, তাকে ব্লগার হত্যায় যারা জড়িত তাদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই ফারাবী জেলে ছিল যাবজ্জীবন মৃত্যুদণ্ডের মানে রায় নিয়ে, কিন্তু তারপরে আমরা দেখলাম হিজবুত এবং ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান, জঙ্গি উত্থান ঘটলো বাংলাদেশে 5ই অগাস্টের পরে। সেই জায়গায় বাংলাদেশের অন্যান্য জঙ্গিদের সঙ্গে মুক্ত করে দেয়া হয় এই ফারাবীকে। ফারাবী প্রমাণিত একজন খুনি, যে খুনের পেছনে অন্যতম একজন মদতদাতা, যে বাংলাদেশের লেখক ব্লগারদের হত্যার পেছনে অন্যতম এই জঙ্গি, যাকে হিজবুত তাহরিরের বলে বারবার সম্বোধন করা হয়েছে, যাকে আনসারুল্লাহর সঙ্গে কানেক্টেড বলে বারবার বলা হয়েছে। কিন্তু এই ফারাবী নিজে বারবার অস্বীকার করেছে যে সে আনসারুল্লাহ বাংলা টিম কিংবা হিজবুত তাহরির কোনটার সঙ্গে জড়িত না। আমরা আজকে একটু দেখতে চাই যে আসলে কি ও এগুলোর সঙ্গে জড়িত কি না। তো এই যে ইউনূস এবং হিজবুত তারা যখন দেশ দখল করলো, জঙ্গি উত্থান ঘটলো বাংলাদেশে, সেই সময় 22শে আগস্ট 2025 এই ফারাবীকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়। তো জেলখানা থেকে ছেড়ে দেওয়ার পেছনে কারা আছে, ফারাবীকে কারা মুক্ত করেছে, এই বিষয়টা নিয়ে একটু জানবো। সেটা জানার আগে আপনাদের নিশ্চয়ই আরেকটা ব্যাপার মনে করিয়ে দিই আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে। আনসারুল্লাহ বাংলা টিমের ব্যাপার নিশ্চয়ই আপনাদের মনে আছে, যারা আবার আনসার বাংলা নামেও পরিচিত বিভিন্ন ক্ষেত্রে, এবং বাংলাদেশে এই একটা জঙ্গি সংগঠন যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটা জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশে এই 2013 থেকে 2015 সালের মধ্যে লেখক ব্লগারদের উপরে হামলা থেকে শুরু করে হত্যাকাণ্ড থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সঙ্গে জড়িত ছিল এই আনসারুল্লাহ বাংলা টিম। এবং পাশাপাশি আশুলিয়ার একটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে মূলত আনসারুল্লাহ বাংলা টিমের মানে ওদের যে অস্ত্রশস্ত্র কেনা, ওদের যে জঙ্গি কার্যকলাপ করা, সেগুলোর জন্য ওরা একটা ব্যাংক ডাকাতি করে আশুলিয়াতে। সেই ব্যাংক ডাকাতির পরেই মূলত এই সংগঠনটাকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে সেই সময়। তো এই আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে গিয়ে আহমদ রাজীব হায়দারকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যেটা তারা স্বীকার করেছে। ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর হামলার সঙ্গে জড়িত, অভিজিৎ রায় হত্যাকাণ্ড, ওয়াশিকুর রহমান বাবু থেকে অনন্ত বিজয় দাস থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের যে অধ্যাপক AKM শফিউল ইসলাম, তাকে হত্যার যে দায়, পুরোটাই স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম। এবং তারা তাদের পেজ থেকে বিবৃতি দিয়ে বলেছে যে এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। এই আনসারুল্লাহ বাংলা টিম চরমপন্থী এই গোষ্ঠীটা হচ্ছে 2007 সালে প্রতিষ্ঠা হয়। 2007 সালে বিভিন্ন এনজিওর ফান্ডিং এ মূলত জামায়াতুল মুসলিমিন নামে তারা প্রথমে একটা সংগঠন বানায়, জঙ্গি সংগঠন। সেই জামায়াতুল মুসলিমিন হিসেবে তারা কার্যক্রম অনেকদিন চালায়, কিন্তু যে এনজিও গুলো তাদেরকে টাকা দিচ্ছিল সেই এনজিও গুলো কোনো কারণে সেই সময় টাকা দেওয়া বন্ধ করার কারণে বেশ কিছুদিন তারা মানে তাদের কার্যক্রমটাকে বন্ধ করে রাখে। কিন্তু 2013 সালে তারা এবিটি নামে আবার ফিরে আসে। এবিটি নামে তারা আবার নতুন করে আসে, আনসারুল্লাহ বাংলা টিম। এটা হচ্ছে গিয়ে আল কায়দার একটা ফ্রন্ট, বাংলাদেশে আল কায়দার একটা শাখা। এই শাখার বিষয়টা কেন তাহলে ফারাবীর প্রসঙ্গে আসলো? ফারাবীর যে কি বলে জেলখানা থেকে মুক্ত করা, এই পুরো বিষয়টার পেছনে রয়েছে মুফতি জসিমউদ্দিন রহমান। যে জসিমউদ্দিন রহমানই হচ্ছে গিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান।
এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে এই ফারাবির সম্পর্ক নিয়ে বারবার কথা হয়েছে, ও অস্বীকার করেছে। তাহলে কিভাবে এই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আন্তর্জাতিকভাবে ঘোষিত একজন জঙ্গি, যিনি জেলে ছিলেন, যাকে সেই ইউনুস মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ফারাবির কিছুদিন আগে আবার মুক্ত করেছিল, তো এই জসিমউদ্দিন রহমানি কিভাবে করে ফারাবিকে মুক্ত করেছে, চলেন আমরা তার মুখ থেকে একটু শুনি। আপনাদের ভাই ফারাবি মুক্ত হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আগামী সপ্তাহে ইনশাল্লাহ ফারাবি হয়তো এখানে থাকবে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনায়, ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমদেরকে মুক্ত করে দিন। আপনারা ব্যাপক সাহায্য করবেন মুসলিমদের জন্য, ব্যাপক সাহায্য করবেন প্রতিনিয়ত। আগামী সপ্তাহে আমাদের অনেকগুলো মামলার খরচ রয়ে গেছে, আমাদের সর্বাত্মক আপনারা আমাদের জন্য সাহায্য নিয়ে আসার চেষ্টা করবেন মুসলিমদের পারপাসে। এই হলো গিয়ে এই ফারাবির সঙ্গে জসিমউদ্দিন রহমানির সম্পর্ক, আনসারুল্লাহ বাংলা টিমের সম্পর্ক। এর পাশাপাশি আপনারা অনলাইনে সার্চ করলেও দেখতে পাবেন যে এই জঙ্গি, মানে সে হচ্ছে গিয়ে জসিমউদ্দিন রহমানি সবাইকে অনুরোধ করতেছে ভিডিওতে, মানে একটা কি বলে তাদের ইসলামী এক আলোচনা সভায় সবাইকে বলতেছিল যে আপনারা ফারাবির বই কিনবেন এবং পড়বেন, ফারাবি আমাদের মানুষ এবং ফারাবির লেখা আপনাদের পড়া উচিত। এই বক্তব্যগুলো দিচ্ছিল এই জসিমউদ্দিন রহমানি ফারাবিকে প্রমোট করে। আমি সেই ভিডিওটা এখানে যুক্ত করে দিচ্ছি। ফারাবি আমার সাথে আগেও যোগাযোগ করেছে জেলে যখন ছিলাম, তো অনেকেই যখন যোগাযোগ করার সাহস করে নাই, ফারাবি একদিন কেটে গিয়েছিল, এজন্য ফারাবিকে আমি মনে মনে ওখানেও দোয়া করতাম। তো ফারাবিকে দেখতাম বাতি নিভিয়ে তারপরে পড়াশোনা করে। তো আজকে আমরা এখানে তার বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে একত্র হয়েছি। তো দিনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, করে যাচ্ছে, তাদের সকলের প্রতি সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। ফারাবির জন্য ধন্যবাদ। আর ফারাবির যে বইটা আজকে প্রকাশ হয়েছে, আপনারা এটা তো ফারাবি নিজেই বললো যেটা কিনলে ওর কিছু সহযোগিতা হবে, আপনারা কিনবেন এবং পড়বেন, এবং এর ভিতরে ভালো যা কিছু আছে আমল করবেন। ভুল ত্রুটি থাকতেই পারে মানুষপত্র, সেগুলো ক্ষমা করে দিবেন, এবং যাতে করে আরো ফারাবি তৈরি হতে পারে সেজন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাবিকে কবুল করেন, আমিন। তো এই হচ্ছে গিয়ে জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে এই তথাকথিত লেখক, এই জঙ্গি যে ব্লগার হত্যার সঙ্গে জড়িত এই ফারাবির সম্পর্কের ব্যাপারটা। এরপরে চলুন আমরা একটু জেনে নেই যে ফারাবি কি এবারই জীবনে প্রথম জেল খেটেছে? না, ফারাবির এই জেল খাটারই জীবনে প্রথম না। বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করবার কারণে এই ফারাবি টোটাল 3বার জেলে গিয়েছে, 3বারে 11 বছর জেল খেটেছে, 3বার মিলিয়ে। তো তার এই উল্টা পাল্টা কাজগুলো, তার এই হুমকি ধামকি দেয়া, তার এই জঙ্গি কর্মকাণ্ড, নারী নির্যাতন থেকে শুরু করে মানুষের টাকা আত্মসাৎ, এমন কোনো অপকর্ম নাই যে এই ফারাবি করে নাই। এবং আপনাদেরকে এবার জেল থেকে বেরোবার পরে ও নারীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, প্রতিনিয়ত নারীদেরকে হেনস্থামূলক কথাবার্তা করা, হিন্দু সম্প্রদায়ের দেবী কালীকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে মন্তব্য করেছে, প্রতিনিয়ত সে এইগুলো বলে এক শ্রেণীর ধর্মান্ধ মূর্খদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ফারাবি খুব ধর্মের জন্য কাজ করছে। ফারাবি আসলে কতটুকু ধার্মিক, ফারাবির ধর্মের চেহারা কি, সেটা একটু আমরা জানবো। তার আগে একবার একটু দেখে নিই যে কাজী নজরুল ইসলামকে নিয়ে এই কয়েকদিন আগে, গত সপ্তাহে, এই অথর্ব উন্মাদ, এই প্রতিবন্ধী, এই জঙ্গি কি বলেছে কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে, এবং সেই কাজী নজরুল ইসলাম প্রসঙ্গ টানতে গিয়ে সে কিভাবে একটা জাতিগোষ্ঠী, আমাদের বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদেরকে কিভাবে অপমান করেছে, এবং কতটা ন্যাক্কারজনক চিন্তা, কতটা অমানুষ, কতটা পশু হলে, কতটা হায়না হলে আরেকটা গোষ্ঠীর উপরে এই ধরনের বক্তব্য দেয়া যায়, আমরা একটু সেটা দেখি। এই ফারাবি লিখেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমার লেখার অনেক ইচ্ছে ছিল। নজরুল যেমন আমাদের আবেগের জায়গা, ঠিক তেমনই নজরুল আমাদের মুসলিম সমাজের জন্য একটি লজ্জাও। নজরুল হিন্দু মেয়ে বিয়ে করেছিল, সেটা আমরা সবাই জানি। নজরুলের স্ত্রী প্রমীলা দেবী, নজরুলের এক ছেলের নাম ছিল কৃষ্ণ মুহাম্মদ। কি আজীব! নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী। নজরুলের বাড়িতেই থাকতেন, নিয়মিত উলুধ্বনি দিয়ে পূজা প্রার্থনা করতেন, এগুলো আমরা সবাই জানি। হিন্দু মুসলিম প্রেম আমাদের সমাজে নতুন কিছু না, এগুলো আমাদের সমাজে প্রায়ই ঘটে। তবে নৈতিক দৃষ্টিকোণ থেকে হিন্দু রমণী বিয়ে করা ঠিক না। কারণ হিন্দু মেয়েরা বহুগামী হয়, তারা এক পুরুষে কখনো সন্তুষ্ট থাকে না। এই ফারাবির মা হিন্দু ছিল, ওর মা পুরো গ্রামকে মানে দিয়ে বেড়াইতো। ফারাবি হিন্দু নারী সম্পর্কে ধরনের মন্তব্যটা কিভাবে করে?
ও তো বলতেছে যে নৈতিক দৃষ্টিকোণ থেকে নৈতিকতার মাপকাঠিটা কি? এই ফারাবি নৈতিকতার জানেটা কি? ও তো একটা আদিম গুহার একটা জঙ্গি, একটা হিংস্র পশু ও। এই কুলাঙ্গার নৈতিকতার জানেটা কি? হিন্দু নারীরা কোনো দিনই এক পুরুষে সন্তুষ্ট থাকে না। ও যেইভাবে গ্যারান্টি দিয়ে বলতেছে তাতে আমি নিশ্চিত ওর মা নিশ্চয়ই হিন্দু ছিলেন এবং পুরো গ্রামবাসী ওর মায়ের কাছে সিরিয়াল দিত এসে। ওর মা পুরো গ্রামকে ডেকে এনে ওর বেডরুমে নিত। অন্যথায় অন্য কোনো জাতি গোষ্ঠীর নারীদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা এই রকম ফারাবির মতো অথর্ব হিংস্র আদিম গুহার অশিক্ষিত মূর্খ হায়না ছাড়া কোনো সুস্থ লোকের পক্ষে এই ধরনের মন্তব্য করা সম্ভব না, সেটা যে কোনো জাতিগোষ্ঠীর নারী হোক না কেন। এই হায়নার বাচ্চা এই কথাটাও মানে ওর ফেসবুকে লিখেছে কদিন আগে, আমি স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, সেটা মানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারপরে সে হিন্দু ধর্মাবলম্বীদের যে মানে প্রতিমা রয়েছে, যাকে হিন্দু ধর্মাবলম্বীরা মা বলে পূজা করে থাকেন, দেবী কালীকে নিয়ে তিনি কালীর একটা ছবি দিয়ে সেখানে তিনি লিখেছেন, এক কালো কুৎসিত জিহ্বার অধিকারী মহিলাই আজ ঈশ্বরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আরেকটা ধর্মের যারা দেবতা বলে মানে তাকে নিয়ে এই মন্তব্য করা আপনার কাছে যদি মনে হয় যে ঠিক আছে, তাহলে ধরেন যে ফ্রান্সের যে পত্রিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি এঁকেছে, তাকে নিয়ে কার্টুন করেছে, সেটাও তাহলে ঠিক আছে, আপনাকে মানতে হবে। যদি অন্য কারো ধর্মের দেবীকে নিয়ে আপনি কালো কুৎসিত জিহ্বার অধিকারী এই ধরনের মন্তব্য করতে পারেন, আপনার ধর্মের নবী রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে মানুষ করবে, সেই অধিকারও তার আছে। শুধুমাত্র আপনার বেলাই হচ্ছে কি আপনি ইয়েটা খাটাবেন যে না না কেন সৃষ্টিকর্তাকে গালি দিবে, কিন্তু আরেকজনের সৃষ্টিকর্তাকে আপনি এইভাবে কুৎসিত বিকৃত মস্তিষ্কের হায়নার মতো মন্তব্য করবেন, সেটাকে আপনি কোনোভাবে সমর্থন করতে পারবেন না। যখন আপনি এটাকে সমর্থন করবেন তখন নিশ্চয়ই আপনি কি বলে যে ফ্রান্সের যে পত্রিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়েছে, ব্যঙ্গচিত্র বানিয়েছে, সেটাকেও সমর্থন করতে হবে আপনাকে। মানে আরেকজনকে যদি আপনি জুতো মারতে চান তাহলে নিশ্চয়ই নিজেও জুতো খাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার। এই হায়নার বাচ্চা এই ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সংঘাতটা সেটাকে উস্কে দিচ্ছে। আমাদের যে একটা সহনশীল ভাবে অসাম্প্রদায়িক ভাবে সকলে মিলে থাকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে ধ্বংস করছে এই হায়না এগুলো বলে মুসলিম একটা শ্রেণীকে খুশি করতেছে এবং তাদের কাছ থেকে ডোনেশন ভিক্ষা নিয়ে ও জীবন যাপন করতেছে এই ফকিন্নি। এবং কিছু অথর্ব উন্মাদরা কোনো যুক্তি তর্কে না গিয়ে, কোনো রকম বিচার বিশ্লেষণে না গিয়ে এই হায়নার এই কথাগুলোকে গ্রহণ করতেছে এবং তারা এই হায়নাকে বাবা দিচ্ছে। তুমি হিন্দুদের দেবীকে গালি দিয়েছো, তার মানে তুমি মহান কর্ম করে ফেলেছো, ইসলামের বিশাল খেদমত করে ফেলেছো। আমাকে একটু বলেন যে হিন্দু ধর্মাবলম্বীর দেবীদেরকে গালি দিলে তোমার পুণ্য হবে, তোমার সওয়াব হবে, কোরআনের কোথায় আছে এই কথাটা? আমাকে একটু বের করে দেখান। এই হায়নারা আপনাদেরকে আজকে ইসলামের নামে ব্যবহার করতেছে। তো চলেন আমরা ফারাবির আরো আগের ইতিহাসগুলো একটু দেখি, যে ও কি শুধু আজকে থেকেই কি ও আসলে উন্মাদ নাকি অনেক পুরনো উন্মাদ, আমরা একটু সেই জায়গাটা দেখব। ব্লগের যেই সময় যখন ফেসবুক ছিল না, ব্লগে লেখালেখি করতো সবাই ব্লগাররা, ফারাবি একজন ব্লগার এবং ও ব্লগিং এর সময় থেকে ওর বিভিন্ন লুচ্চামির কারণে বিভিন্ন নারীদেরকে ও হচ্ছে গিয়ে আমার ইমান ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে, আমার একজন সঙ্গী চাই, আমার সঙ্গে একটু সময় দিবে, হ্যাঁ আমি একা, এইগুলো বলে আমার মা বাপ নেই, আমি খুব অসহায়, আমি বিয়ে করব, আমার মতো একজন অসহায়কে তো কেউ বিয়ে করবে না, আমার সঙ্গে একটু ফোন সেক্স করবা, মানে এই টাইপের ছিল ওর অ্যাপ্রোচ। এবং বিভিন্ন জনের কাছে আজকে অমুক জায়গায় আমি স্ক্রিনশট কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনে, মানে হয়তো কথার সঙ্গে মিলবে না, বাট আপনারা স্ক্রিনশটগুলো দেখে নিন। আজকে ট্রেনে ওখান থেকে এখানে যাব, টাকা নেই, আমাকে একটুখানি এগোটা টাকা দাও, অমুকরে টাকা দাও, এমুকরে টাকা দাও, এগুলো করা, নারীদেরকে যৌন হয়রানি করা। তো নারীদের যৌন হয়রানি করার স্ক্রিনে আমি দিয়ে দেবো মেসেজটা, যদি অনেক পুরনো সেই ব্লগিং আমলের একটা টেক্সট মানে কনভারসেশনের স্ক্রিনশট। সেখানে একজন নারীকে ফারাবি, তখন হচ্ছে ও ফারাবি শাফিউর রহমান নামে লিখতো, যদিও শাফিউর রহমান ফারাবি ওর নাম, ব্লগে ছিল ওর নাম ফারাবি শাফিউর রহমান। তো ও হচ্ছে মেসেঞ্জার একজন নারীকে লিখতেছে, নারী তাকে লিখছে, নানা মামারা জামাত করে, আব্বু পছন্দ করে না, আমি 10টার পরে সাধারণত জেগে থাকি না, ভালো থাকেন বাই। ফারাবি লিখছে আই লাইক ইউ। নারী, কেন? ফারাবি, ইউর স্মার্টনেস। নারী, আমার সম্পর্কে তো আপনি কিছুই জানেন না। ফারাবি, জানতে চেষ্টা করছি। নারী, আমি স্মার্ট কিভাবে বুঝলেন? ফারাবি, শিবিরের ছেলেরা আপনাকে খুব গালিগালাজ করতেছে। নারী, কেন? ফারাবি,
একটি ফেসবুকের লিংক দেয়া ওখানে, তো দিয়ে পরে ফারাবি লিখছে, নিচের কমেন্টগুলো পড়েন। নারী লিখছে, আপনি শিবির পছন্দ করেন? ফারাবি লিখছে, হিজবুত তাওহীদ, মানে অলি হিজবুত তাওহীদ, ও শিবির পছন্দ করে না, ও হিজবুত তাওহীদ পছন্দ করে। এবং ও যে শিবির পছন্দ করে না, ও ইভেন ও হচ্ছে গিয়ে জামায়াতের নেতাদেরকে নিয়ে অনেক গালাগাল করেছে। এই জায়গা থেকে আমরা মোটামুটি ক্লিয়ার। অনেক সময় ও জামাতের নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, জামাতের কি বলে যে জামাতের যে প্রধান মওদুদি তাকে গালাগাল করে ওর বিভিন্ন পোস্ট রয়েছে। তো এবং জামায়াতের নেতাদেরকে হত্যা করা উচিত, তারা কাফের, এই ধরনের মন্তব্য করেছে। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি ও আসলে জামাত কানেক্টেড না। এই জঙ্গি হচ্ছে মূলত হিজবুত তাওহীদের, যেটাও ওর মেসেজে ওই মেয়েকে বলতেছে যে হিজবুত তাওহীদ। তারপরে নারী পরবর্তী কনভারসেশন, আবার ওই দিনেরটা শেষ, তারপরের দিন আবার নারী লিখছে, আসসালামু আলাইকুম। ফারাবি লিখছে, তোমার চোখের ভিতর তাকিয়ে আরেকটা গ্রহের ভিতর ঢুকবো। তো নারী লিখছে, আমার চোখ কই আমার চোখ কই পাবা, সালামের জবাব কই। ফারাবি লিখছে, ভার্চুয়াল জগৎ বা চিঠি রেডিও এর সালামের উত্তর দেওয়া ওয়াজিব না। হ্যাঁ, তারপরে মেয়ে রিপ্লাই দেয়নি। ফারাবি আবার লিখছে, আমি কখনোই দিকে যাইনি, কিন্তু এখন দিকে যেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, ও ঢাকা সম্পর্কে লিখছে, আমি কখনোই ঢাকার দিকে যাইনি, এখন যেতে খুব ইচ্ছে করছে। এই হচ্ছে কি ওর কনভারসেশন ওই নারীর সঙ্গে। তো এই ধরনের লুচ্চামিগুলা যখন ওর ব্লগের সময় সব জায়গায় ভাইরাল হলো, আপনারা এখন পর্যন্ত গুগল করলে পেয়ে যাবেন এগুলি ফারাবির চরিত্র। তখন হচ্ছে বিভিন্ন জনের কাছে ফ্লেক্সি লোডের জন্য 20টা টাকা দেন, ট্রেনে যাবো এক জায়গায় টিকিট কাটার টাকা নেই, টাকা দেন। ও বিভিন্ন জনের কাছে টাকা চাইত, আমি লেখাপড়ার খরচ চালাইতে পারতেছি না। আমি সব তথ্যগুলো স্ক্রিনে দিয়ে দেবো, যে আমি লেখাপড়ার খরচ চালাতে পারতেছি না, আমার কিছু টাকা দেন, আমি লেখাপড়া করব। তারপরে সৎ মা আমাকে মারধর করে, খেতে দেয় না ঠিক মতো, এই জন্য কিছু টাকা দেন। ইসলামিক মাইন্ডের ছেলে, আমি অনেকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে চাই, এই জন্য আমার কার্যক্রম চালাইতে কিছু টাকা দরকার, কিছু টাকা দেন। এইভাবে সে টাকা নিত। এবং বিভিন্ন নারীদেরকে সে হচ্ছে কি, আমি ইসলামিক মাইন্ডের ছেলে বলে আমাকে কেউ পছন্দ করে না, তুমি একটু আমাকে সময় দেবে, এইভাবে করে সে নারীদের সঙ্গে কথা বলতো। তো এই যে তোর লুচ্চামিগুলা, এবং ও নারী হচ্ছে ধরতো যারা একটু কি বলে যে চরিত্র রক্ষার কথা বলে মেসেজ দিলেই যে আমি চরিত্র রক্ষা করতে চাই, আমি 10 জনের কাছে যেতে চাই না, শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাই, এইভাবে করতো। আর যেই পুরুষরা হচ্ছে দেশের বাইরে থাকে মূলত, যাদের কেউ টাকাওয়ালা মনে হতো, তাদের সঙ্গে ও গিয়ে গায়ে পড়ে কথা বলতো, কথা বলে তাদের সাথে পরিচয় হয়, কয়েকদিন পরে পরে টাকা নিত। তো এই যে ওর চরিত্র, এই চরিত্রটা প্রকাশ্যে আসার পরে অনেক ধরনের আলোচনা সমালোচনা সেই সময় ব্লগ যুগে হয়, এবং 4 জন মেয়ে ওর নামে এই ধরনের মেসেজ পাঠানো, এই ধরনের যৌন উত্তেজনামূলক কথা বলা, যৌন হয়রানিমূলক কথা বলা, বিভিন্নভাবে মানে খোঁচা মারা টাইপের বিষয় নিয়ে 4 জন মেয়ে ওর নামে স্ক্রিন মানে ওই সময় করে ব্লগে ওর অপকর্ম নিয়ে লেখে, যেটার জন্য ও প্রচন্ডভাবে ওই সময় একটা সমালোচনার মুখে পড়ে যায় ব্লগের সময়। এবং সেই সময় প্রথম আলোর ব্লগ স্থায়ীভাবে ফারাবির অ্যাকাউন্টকে ব্যান করে দেয় প্রথম আলো থেকে। প্রথম আলো ব্লগ সেই সময় খুব জনপ্রিয় একটা ব্লগ ছিল, সেই ব্লগে স্থায়ীভাবে ব্যান করে দেওয়া হয়। তো এই যে স্থায়ীভাবে ব্যান করা হলো, তখন হচ্ছে ও বিভিন্ন মেয়েদেরকে, বিভিন্ন ছেলেদের, অন্য ব্লগার যারা ছিল, নারী ব্লগার, পুরুষ ব্লগার, তাদের ঠিকানা থেকে শুরু করে এগুলো সব তথ্যগুলো একে ফাঁস করতে শুরু করলো, এবং একজনকে হুমকি দেওয়া শুরু করলো বিভিন্ন মাধ্যমে। সেই জায়গা থেকে মূলত ও হচ্ছে জঙ্গিবাদী যে চেহারাটা, সেটা মানুষের কাছে প্রকাশ্যে আসে। তো ফারাবির এই জঙ্গিবাদী কর্মকাণ্ডর সর্বশেষ শিকার যদি আমরা বলি 4 জন, যে 4 জনের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ফারাবির সম্পৃক্ততা পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে নীলাদ্রি চক্রবর্তী, নিলয় নীল নামে যিনি পরিচিত, তাকে হত্যা করায় 7ই আগস্ট, মানে এটা ডেইলি স্টার নিউজে আপনি পাবেন যে ফারাবির সম্পৃক্ততা সেখানে। তারপরে যে অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়, সেটার সঙ্গেও ওর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এবং পুরো বিষয়টা ফারাবির নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পথ প্রদর্শক শক্তি হিসেবে তার হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমকে সমর্থন দিয়েছিল, পোস্ট দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে সে লিখেছিল এটা, যে আনসারুল্লাহ বাংলা টিমকে আমার সমর্থন রইল। তো 2012 সালে জুন মাসে একটা ব্লগে পোস্ট করেন সে, এবং সেখানে তিনি দাবি করছেন যে তিনি ইসলামের জন্য কাজ করেন, এবং তিনি সৌদি আরবে যাবেন হজ করতে, এই জন্য তার তহবিল দরকার। এবং এইটা ব্লগে যখন এটা লেখে, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা তৈরি হয়, কিন্তু প্রচুর লোকের কাছ থেকে হজে যাওয়ার নাম করে সেই সময় টাকা নেয় এই শফিউর রহমান ফারাবি। তো এই ব্লগার হত্যা, এখন এই জায়গাটা একটা জিনিস যদি আমরা হিসেব করি যে ফারাবির আসলে শুরুটা কোথা থেকে হয়েছে। 2005-6 সালে ও যখন মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, সেখানে থাকাকালীন সময়
ওর সঙ্গে হচ্ছে ইসলামপন্থী দল হিজবুত তাহরির বাংলাদেশ, HTB, এটার সঙ্গে মূলত পরিচয়। সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই মূলত ও হচ্ছে গিয়ে হিজবুত তাহরিরে যোগ দেয়, যেটা ঢাকা ট্রিবিউনের আপনি নিউজে পাবেন 3 মার্চের, যে ওর এই বিষয়টা নিয়ে যে ও যে হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত ছিল সেখান থেকে। 2010 সালে মানে এটা হচ্ছে 2010 সালের আপনি কি বলে যে আমি যেটা বললাম 3 মার্চ, 2010-এর 3 মার্চের আপনি পত্রিকাটা খুঁজে দেখবেন একটু, ঢাকা ট্রিবিউন, আপনি পেয়ে যাবেন ওর সঙ্গে সম্পর্কটা কি ছিল। এবং 2010 সালে সে হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের জন্য গ্রেপ্তার হয় একবার, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাঙচুর করা। 2013 সালে আবারও সে হচ্ছে গিয়ে রাজীব হায়দারের জানাজা যিনি পড়াবেন, সেই জানাজার নামাজের যে ইমামতি করবে তাকে খুনের হুমকি দেয় প্রকাশ্যে, যে রাজীব হায়দারের যিনি হচ্ছে জানাজা পড়াবে তাকে খুন করা হবে। এটা প্রকাশ্যেই ফারাবি হুমকি দিয়েছিল। তো এই ধরনের কাজগুলো, ক্যাম্পাসে ভাঙচুর করে গ্রেপ্তার হওয়া, আরেকজন ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া, তারপরে ফাইনালি অভিজিৎ রায় হত্যাকাণ্ডের জায়গায় গ্রেপ্তার হওয়া, এরকম একটা প্রমাণিত জঙ্গিকে ছাড়াবার জন্য হচ্ছে গিয়ে আপনাদের কি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং সে এটা করেছেও। ফাইনালি খুব সম্মানজনকভাবে তাকে নিয়ে আসে জসিমউদ্দিন রহমানী ওখান থেকে বের করে। তো আপনি যদি শুধুমাত্র ওর অপকর্মগুলো দেখেন, এই ফারাবি মানে মানুষকে তো হুমকি দেওয়ার ওর এটা খুব রেগুলার ছিল ফারাবির। বিভিন্ন জনকে উস্কানি দেওয়া, তাকে হত্যা করা, তাকে নাস্তিক বলা, তাকে এটা বলা ওটা বলা, ইসলামের দুশ্মন বলা, ইভেন জামাতের নেতাদের থেকে শুরু করে হেফাজতের যে আমির ছিল আল্লামা শফি, তাকে হত্যা করার ঘোষণাও দিয়েছিল এই ফারাবি। মানে আপনি দেখবেন হিজবুত তাহরির বা জঙ্গি সংগঠনগুলা কিন্তু জামাত ইসলাম বা ধরেন কি বলে যে হেফাজত ইসলাম যেই ধরনের রাজনীতি করে, এরা তো মূলত একটা ব্যালেন্স রাজনীতি করে। এরা ধর্মেও আছে, জিরাফেও আছে, সব জায়গায় আছে তারা। হ্যাঁ, তারা ধর্মের নাম দিয়ে মূলত করবে রাজনীতি, তারা করবে নির্বাচন, হ্যাঁ, ধর্মের নাম দিয়ে, যদিও গণতন্ত্রে ইসলাম হারাম, তারপর তারা সেই নির্বাচন করে কিন্তু আবার ইসলামের নাম দিয়ে জান্নাতের লোভ দেখায়। তো ফারাবি আবার ওইগুলার বাইরে, ফারাবি হচ্ছে গিয়ে কট্টর ভাবে মানে জঙ্গি, ও কোনো ব্যালেন্সের মধ্যে নাই। যেই কারণে ও হেফাজত ইসলামের নেতাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, জামাতের নেতাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, ব্লগার রাইটার যারা আছে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে একই সঙ্গে। তো এই ফারাবি হচ্ছে, আপনাদের মনে থাকবে রকমারি যে একটা বই বিক্রির যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেই রকমারিকে অভিজিৎ রায় সহকারে অন্যান্য ব্লগারদের বই, মানে যারা কি বলে ইসলামের সমালোচনা করে তাদের বই রাখতে পারবে না, যদি রাখা হয় তাহলে রকমারিতে হামলা চালাবে, সেই হুমকিও ফারাবি দিয়েছিল। এবং রকমারি কর্তৃপক্ষ, রকমারির মালিক যে সোহাগ, সে নিজেই জামাতের একজন নেতা। তো সেই সোহাগ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে ওই সময় অভিজিৎ রায় থেকে শুরু করে সবার বই বিক্রি বন্ধ করে দেয় রকমারিতে, এই ফারাবির হুমকির কারণে। হ্যাঁ, তো এবং আপনারা আরেকটা ব্যাপার জানেন যে যেহেতু অভিজিৎ রায় হচ্ছে আমেরিকা থাকতেন, অভিজিৎ রায় এবং তার পরিবারের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে এই ফারাবি সেই সময় লিখেছিল যে যারা আমেরিকাতে আছেন তারা এর ঠিকানাটা দ্রুত দেন। এটা ফারাবি তখন মানে লিখেছিল, এবং ও একটা পোস্টও দিয়েছিল যে অভিজিৎ রায়কে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে, এটা ছিল তার স্টেটমেন্ট। তারপরে সে আরেকটা জায়গায় আরেকজন তাকে কমেন্ট করেছিল যে অভিজিৎ রায়কে কেন কিছু করা হচ্ছে না। তো তখন সে লিখেছিল যে এখনই, এটা হচ্ছে গিয়ে ফারাবির নিজের কমেন্টস একটা, যে অভিজিৎ রায় আমেরিকায় থাকেন, তাই এখন তাকে হত্যা করা সম্ভব না, তিনি বাংলাদেশে ফিরে আসলে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে ঢাকা ট্রিবিউন 27 ফেব্রুয়ারি, ওর এই স্ট্যাটাসের নিউজটা আপনারা পাবেন। তো ও এই অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত নীলাদ্রি রিল থেকে শুরু করে আরো অনেক ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে ওর নামটা পাওয়া যায়। এবং নিলয় নীল যখন মারা যায়, নিলয় নীল মারা যাওয়ার আগে একটা পোস্ট দিয়েছিল, যেই পোস্ট নিলয় নীল লিখেছিল যে ফারাবির হিট লিস্টে আমার নাম রয়েছে। হ্যাঁ, ফারাবি যে যাদেরকে হত্যা করার তালিকা করেছে তার আমার নাম রয়েছে, আমি জানি না আমার কি হবে। তো এই জসিমউদ্দিন রহমানীর মতাদর্শ এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ পালনকারী এই হায়েনা এখন বর্তমানে বাংলাদেশে বসে তার জঙ্গিবাদী কার্যক্রম পুরো মনের সুখে চালাচ্ছে, এবং সেটা চালাচ্ছে আপনার টাকায়, আপনার কাছ থেকে তার অসহায়ত্বের গল্প শুনিয়ে। শেখ হাসিনা তাকে হ্যান করেছে, ত্যান করেছে, এই গল্প শুনে আপনার কাছে টাকা নিচ্ছে, সেই টাকা নিয়ে বাংলাদেশে আরো কাদেরকে খুন করা যায় তার তালিকা তৈরি করা হচ্ছে। এবং জসিমউদ্দিন রহমানী এবং ফারাবি তারা প্রত্যেকে সম্মিলিতভাবেই কাজ করতেছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য।
এবং যেহেতু বিএনপি জামায়াত এই মুহূর্তে একরকম ক্ষমতায়, হ্যাঁ, জামায়াতকে বিরোধী দলে আপনারা দেখলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এখন প্রভাব অনেক বেশি। অতএব এরা প্রত্যেকটা জঙ্গিকে বাংলাদেশে জেলখানা থেকে মুক্ত করে স্বাধীন করে দিয়েছে। হিজবুত তাহরির থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিম সবাই কাজ করতেছে, ওপেনে মন খুলে কাজ করতেছে। চট্টগ্রামে গত সপ্তাহে আপনারা দেখছেন হিজবুত তাহরির মিছিল করতেছে প্রকাশ্যে রাজপথে। এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানের মতো হায়নারা, এই ফারাবির মতো হায়নারা, যারা অনেক আগে মৃত্যুদণ্ড পাওয়ার কথা ছিল, সেই হায়নার বাচ্চারা এখন বাংলাদেশে বসে প্রকাশ্যে মানে হিন্দু ধর্মের দেবদেবীদেরকে নিয়ে গালাগাল করতেছে, নারীদেরকে নিয়ে গালাগাল করতেছে। তারা এই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে। সবকিছুর বিরুদ্ধে তারা তাদের জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান বানাবার জন্য। কারণ আনসারুল্লাহ বাংলা টিম এমনিতে আল কায়দার একটা সংগঠন, এবং তারই একটা অংশ হচ্ছে এই ফারাবি। যে ফারাবি আজকে আপনাকে অসহায়তার গল্প শুনে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। এই দেশটাকে ধ্বংস করার জন্য এই ধরনের হায়নাগুলোকে দ্রুত জেলে নেওয়া উচিত এবং তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা উচিত। এই আদিম হায়নাকে শেখ হাসিনা সরকার ফাঁসিতে না ঝুলানোর কারণে বরং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হায়নাদের পৃথিবীর মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং তাদেরকে আইনগতভাবে, আমি ওদের মতো করে খুন করবার কথা বলছি না, আমি ওদেরকে আঘাত করার কথা বলছি না, আমি আইনগতভাবে ওরা যে খুনগুলো করেছে সেই খুনের সাজা বাংলাদেশে প্রচলিত আইনে মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ডটাই হওয়া উচিত। যদি এই জায়গাটায় আজকেও আপনি কথা না বলেন, এই জঙ্গিদেরকে যদি সমর্থন দেন, যদি মৌন থাকেন, আগামীকালকে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ফারাবিদের কাছ থেকে সাবধান থাকুন। এরা এই দুশ্চরিত্র যে ক্যারেক্টারগুলো রয়েছে বাংলাদেশে আপনাদেরকে ধর্ম শেখায়, মূলত এই শাফিউর রহমান ফারাবির মতো চরিত্রগুলো আপনাদের টাকা খেয়ে আপনাদের বুকে ছুরি বসানোর পরিকল্পনা করছে। ফারাবিকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে।